শহরের কোলাহল, যানবাহনের হর্ন আর মানুষের ব্যস্ততা, এই সব কিছুর মাঝেও কিছু জীবন থাকে একদম নিভৃতে, অবহেলায়। 11 বছরের শিশু মাহির, যে বয়সে ওর হাতে থাকার কথা ছিল রঙিন গল্পের বই আর স্কুল ব্যাগ, সেই বয়সে ওর ছোট্ট হাত দুটো আঁকড়ে ধরে থাকে একগুচ্ছ তাজা গোলাপ আর রজনীগন্ধা। রোদ হোক বা বৃষ্টি, শহরের ফুটপাত আর পার্কের গেটই এখন ওর পৃথিবী। মাহিরের দিন শুরু হয় খুব ভোরে। জরাজীর্ণ এক বস্তিতে ছোট্ট একটা ঘরে ও আর ওর দাদি থাকে। দাদির বয়স হয়েছে, শরীরটা আর আগের মতো চলে না, তাই পেটের তাগিদে মাহিরকে রাস্তায় নামতে হয়েছে। দাদি মাঝে মাঝে কান্না ভেজা চোখে মাহিরের মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু ক্ষুধার জ্বালা তো আর চোখের জলে মেটে না। পার্কের ভেতরে প্রেমিক প্রেমিকাদের আনাগোনা। মাহির দেখলেই দৌড়ে যায়, মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, ভাইয়া, একটা ফুল নিবেন? আপুকে দেন, খুব খুশি হবে। কেউ হয়তো দয়া করে একটা ফুল কেনে, আবার কেউ কেউ এমনভাবে তাকায় যেন মাহির এই সমাজের কোনো আবর্জনা। সর এখান থেকে, ফকিরের বাচ্চা, গায়ে গন্ধ। কারো কারো তীব্র গালি আর অবজ্ঞায় মাহিরের বুকটা কেঁপে ওঠে, কিন্তু সে মন খারাপ করে না, কারণ সে জানে দিন শেষে যদি কয়েকটা টাকা না নিয়ে ফেরে, তবে দাদিকে না খেয়ে থাকতে হবে। অপমানের চেয়ে ক্ষুধার কষ্ট অনেক বড়। পার্কের এক কোনায় প্রতিদিন একটি নির্দিষ্ট বেঞ্চে একটি মহিলা বসে থাকেন। নাম তার নীলিমা, বয়স আনুমানিক 40। দামি শাড়ি, চোখে দামি চশমা, চারপাশ ঘিরে থাকে সুঠাম দেহের বডিগার্ড। দেখলে বোঝা যায় তিনি কোনো প্রভাবশালী পরিবারের মানুষ, কিন্তু নীলিমার চেহারায় কোনো আভিজাত্যের জিল্লা নেই, আছে শুধু এক গভীর হাহাকার। তার মাথার চুল অবিন্যস্ত, দৃষ্টি স্থির কোনো অজানার দিকে। 10 বছর ধরে এই নারী না কারো সাথে কথা বলেন, না কারো দিকে তাকান। তিনি যেন জ্যান্ত এক পাথর। মাহির প্রতিদিন দূর থেকে তাকে দেখে। বডিগার্ডদের ভয়ে কাছে যাওয়ার সাহস পায় না, কিন্তু কেন যেন ওই অদ্ভুত মানুষটার দিকে তাকালে মাহিরের বুকটা হু হু করে ওঠে। মনে হয় মানুষটা কি খুব একা, তার কি কেউ নেই? একদিন সাহস সঞ্চয় করে মাহির এগিয়ে গেল সেই বেঞ্চের দিকে। বডিগার্ডরা ওকে বাধা দিতে চাইল, কিন্তু মাহির নাছোড়বান্দা। সে একদম নীলিমার সামনে গিয়ে দাঁড়াল। নীলিমা তখনও শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। মাহির খুব নরম গলায় ডাক দিল, মা, একটা ফুল নিবে? সেই এক মুহূর্ত, দীর্ঘ 10 বছর পর নীলিমার চোখের পাতা কাঁপল। পৃথিবীর সব ডাক্তার, সব চিকিৎসা যা করতে পারেনি, সেই ছোট্ট এক শিশুর মা ডাক যেন জাদুর মতো কাজ করল। নীলিমা ধীরে ধীরে ঘাড় ফেরালেন। 10 বছর পর তিনি প্রথমবারের মতো কারো চোখের দিকে তাকালেন। বডিগার্ডরা স্তব্ধ। আকাশ চৌধুরী, নীলিমার স্বামী, যিনি দূর থেকে সব দেখছিলেন, তার হাতের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। নীলিমা মাহিরের দিকে হাত বাড়ালেন। কাঁপতে কাঁপতে মাহিরের হাত থেকে একটা লাল গোলাপ নিলেন। নীলিমার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তিনি অস্ফুট স্বরে বললেন, নাম, তোমার নাম কি? বডিগার্ডরা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। যে নারী 1 দশক কথা বলেনি, সে আজ একটা রাস্তার ছেলের সাথে কথা বলছে। মাহির মৃদু হেসে বলল, আমার নাম মাহির। নীলিমা মাহিরকে কাছে টেনে নিলেন। পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেলেন। তারপর মাহিরের সব কটি ফুল একসাথে কিনে নিলেন। মাহিরের চোখে তখন খুশির জল। সে জানত না এই মা ডাক নীলিমার বুকের ভেতর জমে থাকা পাথরের মতো বরফকে গলিয়ে দিয়েছে। তারপর থেকে প্রতিদিন এক নতুন দৃশ্য দেখা যায় পার্কে। নীলিমা এখন আর একা বসে থাকেন না, তিনি প্রতিদিন মাহিরের জন্য অপেক্ষা করেন। মাহির আসলেই নীলিমার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। নীলিমা এখন মাহিরের জন্য বাড়ি থেকে দামি দামি খাবার নিয়ে আসেন, কখনো বিরিয়ানি, কখনো পিঠা। মাহিরকে নতুন নতুন পোশাক কিনে দেন। নীলিমার ভেতরের সেই পাথর ভাবটা কেটে গিয়ে তিনি যেন আবার রক্তমাংসের মানুষ হয়ে উঠছেন। তারা দুজন বসে গল্প করেন। মাহির তার দাদির কথা বলে, তার কষ্টের কথা বলে। একদিন নীলিমা মাহিরকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায় মাহির? মাহিরের চোখ দুটো নিমিষেই ভিজে গেল। সে মাথা নিচু করে বলল, আমি জানি না মা। দাদি বলে আমি নাকি কুড়িয়ে পাওয়া বাচ্চা। আমার বাবা মা কারা আমি চিনি না। এই দাদিই আমাকে বড় করেছে। নীলিমার বুকটা ধক করে উঠল। তার মনে এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। এক অদৃশ্য সুতোর টান তিনি অনুভব করতে শুরু করলেন এই অবহেলিত শিশুটির প্রতি। মাহির আর নীলিমারই সম্পর্ক এখন কেবল একজন বিক্রেতা আর ক্রেতার মাঝে সীমাবদ্ধ নেই। এটা যেন এক হারানো সুতোর জোড়া লাগার গল্প। কিন্তু সুখ সম্ভবত দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ একদিন মাহির পার্কে এলো না। নীলিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রইলেন, কিন্তু মাহিরের দেখা নেই। পরের দিনও না, তার পরের দিনও না। নীলিমা আবার অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন।
তিনি খাবার ছেড়ে দিলেন, আবার সেই নিস্তব্ধতায় ডুবে যেতে চাইলেন। আকাশ চৌধুরী অস্থির হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন নীলিমার বেঁচে থাকার একমাত্র রসদ এখন ওই ছেলেটা। তিনি বডিগার্ডদের গর্জে উঠে বললেন, যেভাবেই হোক, যেখান থেকে হোক, মাহিরকে খুঁজে বের করো। এই শহরের প্রতিটি অলিগলি খুঁজে দেখো। মাহির ছাড়া নীলিমাকে বাঁচানো সম্ভব নয়। ওর যা প্রয়োজন, যত টাকা লাগে আমি দেব, শুধু ওকে আমার সামনে এনে দাঁড় করাও। শুরু হলো মাহিরকে খোঁজার অভিযান। কিন্তু মাহির কোথায়? কেন সে আসছে না? সে কি কোনো বিপদে পড়েছে, নাকি এই নিষ্ঠুর শহর তাকে গিলে খেয়েছে? বডিগার্ডরা যখন শহরের এক অন্ধকার বস্তিতে গিয়ে পৌঁছল, তখন তারা যা দেখল তা কল্পনাও করতে পারেনি। একটি জীর্ণ খাটে মাহির শুয়ে আছে, গায়ে প্রচণ্ড জ্বর। জ্বরের ঘোরে সে শুধু বিড়বিড় করে ডাকছে, মা, মা। শহরের সবচেয়ে অভিজাত এলাকা থেকে দামি গাড়ির বহর যখন ধুলোবালি মাখা অন্ধকার বস্তির মুখে এসে দাঁড়ালো, তখন চারপাশের মানুষের চোখ মুখে বিস্ময়। নীলিমা দেবী আজ স্থির, তার চোখে কোনো শূন্যতা নেই, আছে কেবল মাহিরকে খুঁজে পাওয়ার এক তীব্র আকুলতা। বডিগার্ডরা পথ পরিষ্কার করে নীলিমাকে নিয়ে গেল সেই জরাজীর্ণ কুড়ে ঘরের সামনে। ঘরের ভেতর টিমটিমে একটা বাতি জ্বলছে। মাহির জ্বরের ঘরে কাঁপছে। ওর দাদি পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছে আর অঝরে কাঁদছে। হঠাৎ দরজায় ছায়া দেখে দাদি চমকে উঠলেন। বিশাল বপু বডিগার্ড আর দামি শাড়ি পরা নীলিমাকে দেখে দাদি ভয়ে কুঁকড়ে গেলেন। দাদি হাত জোর করে বলতে লাগলেন, বাবারা, আমার মাহির কোনো অপরাধ করেনি। ও খুব ভালো ছেলে, আপনারা ওকে নিয়ে যাবেন না। ও তো অসুস্থ, ও কথা বলতে পারছে না। নীলিমা এগিয়ে গিয়ে দাদির হাত দুটো চেপে ধরলেন। নীলিমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি কাঁপা গলায় বললেন, ভয় পাবেন না মা, আমি মাহিরকে শাস্তি দিতে আসিনি, আমি ওকে দেখতে এসেছি। বিশ্বাস করুন, মাহিরকে একদিন না দেখলে আমি মরে যাব। ও আমার বেঁচে থাকার শেষ সম্বল। নীলিমার এমন আকুতি দেখে দাদি স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি এত বড় ঘরের কোনো মানুষ তার নাতনির জন্য এভাবে কাঁদতে পারে। নীলিমা আরেক মুহূর্ত দেরি করলেন না। বডিগার্ডদের ইশারায় মাহিরকে কোলে তুলে নিতে বললেন। আকাশ চৌধুরী দ্রুত সব ব্যবস্থা করলেন। বিলাসবহুল অ্যাম্বুলেন্সে করে মাহিরকে নিয়ে যাওয়া হলো শহরের সবচেয়ে দামি হাসপাতালে। হাসপাতালের আইসিইউর সামনে অস্থির হয়ে পায়চারি করছেন নীলিমা। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বেরিয়ে আসলেন, তাদের মুখ ভার। প্রধান ডাক্তার আকাশ চৌধুরীকে আড়ালে ডেকে বললেন, পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইনফেকশনটা রক্তে ছড়িয়ে পড়ছে। ওর এখনই প্রচুর রক্ত লাগবে, কিন্তু ওর ব্লাড গ্রুপটা খুব রেয়ার। এই রক্ত আমাদের স্টকে নেই। কথাটা নীলিমার কানে যেতেই তিনি যেন সিংহের মতো গর্জে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আমার রক্ত নিন, আমার রক্ত ওর সাথে মিলে যাবে। আকাশ চৌধুরী বাধা দেওয়ার চেষ্টা করলেন। নীলিমা, তুমি নিজেও অসুস্থ, ডাক্তাররা বারণ করছে। নীলিমা কারো কথা শুনলেন না। তিনি জেদ ধরে বসে রইলেন। ডাক্তাররা পরীক্ষা করে অবাক হয়ে দেখলেন নীলিমার রক্ত আর মাহিরের রক্ত হুবহু এক। এটা যেন কোনো মিরাকেল বা অলৌকিক ঘটনা। শরীরের দুর্বলতা সত্ত্বেও নীলিমা নিজের রক্ত মাহিরকে দিলেন। রক্ত দেওয়ার সময় নীলিমার মুখে এক অদ্ভুত তৃপ্তি ছিল, যেন তিনি কেবল রক্ত নয়, নিজের জীবনই মাহিরকে ফিরিয়ে দিচ্ছেন। মাহির এখন বিপদমুক্ত, বেডেও শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কেবিনের এক কোনায় মাহিরের দাদি বসে আছেন। নীলিমা এখন অনেকটা স্বাভাবিক। তিনি দাদির পাশে গিয়ে বসলেন। তার মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নীলিমা খুব মৃদুস্বরে বললেন, মা, কিছু মনে করবেন না, মাহির কি আপনার নিজের নাতি? ও তো দেখতে আপনার মতো নয়। দাদি দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চোখের কোনায় আবার জল জমে উঠল। তিনি বললেন, মা, আজ আপনি যা করলেন তারপর আপনার কাছে আর কোনো সত্য লুকাতে পারবো না। মাহির আমার পেটের নাতি নয়, কিন্তু ও আমার কলিজার টুকরো। নীলিমা উৎসুক হয়ে তাকালেন। দাদি বলতে শুরু করলেন, 10 বছর আগের কথা। আমি তখন ইন্ডিয়ার একটি বড় শহরের পার্কে ফুল বিক্রি করতাম। একদিন হঠাৎ সেই শহরে প্রচণ্ড দাঙ্গা শুরু হলো। চারদিকে আগুন, মানুষের চিৎকার আর হাহাকার। সবাই প্রাণ বাঁচাতে এদিক সেদিক দৌড়াচ্ছিল। আমি যখন একটি ঝোপের আড়ালে লুকানোর চেষ্টা করছি, তখন দেখলাম একটি 1 বছরের ফুটফুটে শিশু ঘাসের ওপর পড়ে কাঁদছে। ওর গায়ে দামি পোশাক ছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। সম্ভবত দাঙ্গার কবলে পড়ে ওর বাবা মা ওকে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নীলিমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। দাদি বলতে থাকলেন, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি ওর বাবা মায়ের জন্য, কিন্তু কেউ আসেনি। তারপর আর্মি এসে যখন এলাকা খালি করতে শুরু করলো, তখন আমি বাচ্চাটিকে কুড়িয়ে নিয়ে পালিয়ে আসি। সেই থেকে মাহির আমার সাথে। ওর আসল পরিচয় আমি জানি না মা, কিন্তু ওর মা যে ওকে কতটা ভালোবাসত তা ওই শিশুর কান্না দেখেই বোঝা যেত।
দাদির কথাগুলো নীলিমার কানে তীরের মতো বিচ্ছে। 10 বছর আগে ইন্ডিয়ার সেই দাঙ্গা, সেই পার্ক, আর তার কোল থেকে হারিয়ে যাওয়া 1 বছরের মাহির। নীলিমার মাথাটা বনবন করে ঘুরতে লাগল। নীলিমা অস্ফুট স্বরে বললেন, সেদিন কি 1 জুন ছিল? আর পার্কটার নাম কি সিটি পার্ক ছিল? দাদি অবাক হয়ে বললেন, হ্যাঁ মা, আপনি জানলেন কি করে? নীলিমার সারা শরীর কাঁপতে শুরু করল। তার চোখের সামনে 10 বছর আগের সেই বিভীষিকাময় রাত ভেসে উঠল, যে রাতে তিনি তার সোনার চামচ মুখে দিয়ে জন্মানো সন্তানকে হারিয়েছিলেন, যে শোকের কারণে তিনি 10 বছর নির্বাক হয়েছিলেন। নীলিমা মাহিরের বেডের দিকে এগিয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিনি এখন বুঝতে পারছেন কেন মাহিরের রক্ত তার সাথে মিলে গেল, কেন প্রথম দেখাতেই মাহির তাকে মা বলে ডেকেছিল। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা ছিল জন্মান্তরের রক্তের টান। নীলিমা মাহিরের হাত দুটো নিজের হাতে নিলেন এবং ডুকরে কেঁদে উঠলেন। আকাশ চৌধুরী দরজায় দাঁড়িয়ে সব শুনছিলেন। তার চোখেও তখন জল। 10 বছর ধরে যে সন্তানকে তারা মৃত ভেবেছিলেন বা হারিয়ে ফেলেছিলেন, সে আজ তাদের সামনেই দাঁড়িয়ে আছে, একজন পথের ফুল বিক্রেতা হয়ে। হাসপাতালের করিডরে পিন পতন নীরবতা। আকাশ চৌধুরী এবং নীলিমা আজ জীবনের সবচেয়ে বড় পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। যদিও নীলিমার মনের গহীনে থাকা মাতৃত্ব অনেক আগেই চিৎকার করে বলেছে যে মাহিরই তার সন্তান, কিন্তু পৃথিবীর নিয়ম মেনে একটা আইনি প্রমাণের প্রয়োজন ছিল। ডক্টর হাতের ফাইলটা নিয়ে এগিয়ে আসলেন। তার চোখে মুখেও এক ধরনের স্বস্তি। তিনি ফাইলটা আকাশ চৌধুরীর হাতে দিয়ে বললেন, মিস্টার আকাশ, বিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটে। মাহিরের সাথে আপনাদের ডিএনএ রিপোর্ট 99.9% পজিটিভ এসেছে। অভিনন্দন, আপনাদের হারানো সন্তান আপনাদের কাছেই ফিরে এসেছে। রিপোর্টটা হাতে পেয়ে নীলিমা যেন মাটিতে লুটিয়ে পড়লেন। এই আনন্দ অশ্রুর কোনো ভাষা নেই। 10 বছরের সেই হাহাকার, সেই নিস্তব্ধতা আর সেই অপরাধবোধ সব যেন এক মুহূর্তের বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আকাশ চৌধুরী নীলিমাকে জড়িয়ে ধরলেন। আজ এই কোটিপতি দম্পতির কাছে তাদের হারানো রাজত্ব ফিরে এসেছে। মাহিরের জ্ঞান ফিরেছে। সে অবাক হয়ে দেখছে তার পাশে বড় এক রাজকীয় কামরা, নরম বিছানা, আর তার পাশে নীলিমা ম্যাডাম বসে আছেন, যার চোখে আজ অন্যরকম এক উজ্জ্বলতা। মাহির খুব দুর্বল গলায় ডাকল, ম্যাডাম। নীলিমা মাহিরের হাত দুটো নিজের বুকের সাথে চেপে ধরে বললেন, না বাবা, ম্যাডাম নয়, আজ থেকে আমি তোমার মা। আমি তোমার সেই অভাগী মা, যার কোল থেকে 10 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে। মাহির কিছুই বুঝতে পারছিল না। আকাশ চৌধুরী এগিয়ে এসে মাহিরকে সব খুলে বললেন, সেই দাঙ্গা, সেই বিচ্ছেদ আর কুড়িয়ে পাওয়া দাদির সেই অদ্ভুত সত্য কাহিনী। মাহির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। যে নীলিমা ম্যাডামকে এসে মনে মনে মায়ের মতো শ্রদ্ধা করত, তিনি যে সত্যিই তার জন্মদাত্রী মা, এটা বিশ্বাস করতে ওর ছোট্ট মনে অনেকটা সময় লাগল। মাহির কাঁদতে কাঁদতে নীলিমাকে জড়িয়ে ধরল। মা, তবে কি আমার আর ফুল বিক্রি করতে হবে না? দাদি কি আর না খেয়ে থাকবে না? নীলিমা মাহিরকে বুকের ভেতরে আঙলে রেখে বললেন, না বাবা, তুই এখন থেকে রাজপুত্রের মতো থাকবি। তোকে আর কেউ ফকির বলে গালি দেবে না, কেউ অবজ্ঞা করবে না। গল্পের এই মোড়ে এক বিষণ্ণ ছায়া ছিল দাদির মনে। তিনি কোনায় দাঁড়িয়ে কাঁপছিলেন। তিনি ভাবছিলেন, এখন হয়তো এই বড়লোকেরা তাকে তাড়িয়ে দেবে, হয়তো মাহিরকে নিয়ে চলে যাবে সুদূর ইন্ডিয়ায়। নীলিমা দাদির কাছে এগিয়ে গেলেন, কিন্তু তিনি দাদিকে ধমকালেন না, বরং তার পায়ের কাছে বসে পড়লেন। মা, আপনি যদি সেদিন আমার সন্তানকে বুক দিয়ে আগলে না রাখতেন, তবে আজ আমি বেঁচে থাকতাম না। আপনি শুধু ওকে মানুষ করেননি, আপনি আমাকে জীবন দিয়েছেন। মাহির আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনিও আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন। দাদির চোখে তখন শ্রাবণের ধারা। তিনি বুঝতে পারলেন, সততা আর ভালোবাসার কোনোদিন হার হয় না। কয়েক মাস কেটে গেছে। আকাশ চৌধুরীর আলিশান ভিলায় এখন সারাদিন মাহিরের হাসির শব্দ শোনা যায়। মাহির এখন শহরের শ্রেষ্ঠ স্কুলে পড়ছে। দামি গাড়ি, দামি পোশাক আর সুন্দর খাবারের অভাব নেই। কিন্তু মাহির তার অতীত ভোলেনি। এখনও মাঝে মাঝে মাহির সেই পার্কে যায়, তবে ফুল বিক্রি করতে নয়, বরং তার মতো অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে। নীলিমা আর মাহির মিলে একটি ফাউন্ডেশন করেছেন, যারা রাস্তার কুড়িয়ে পাওয়া শিশুদের শিক্ষা আর আশ্রয়ের দায়িত্ব নেয়। যখন মাহির স্কুলে যায়, নীলিমা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে থাকেন। তার মনে পড়ে সেই 10 বছরের নিস্তব্ধতার কথা। আজ তিনি অনুভব করেন, সৃষ্টিকর্তা যাকে দিতে চান তাকে পৃথিবীর সব বাধা পেরিয়েই ফিরিয়ে দেন। সূর্যাস্তের সময় সেই পার্কের বেঞ্চে নীলিমা আর মাহির বসে আছে। মাহির নীলিমার কোলে মাথা রেখে বলছে, মা, তুমি বলেছিলে না তুমি কেন 10 বছর কারোর সাথে কথা বলনি? নীলিমা হাসলেন, এক স্বর্গীয় হাসি।
তারপর বললেন, কারণ আমি জানতাম যেদিন আমার নীরবতা ভাঙবে সেদিন আমার মাহির আমার সামনে এসে দাঁড়াবে। আর ঠিক সেটাই হয়েছে। রাস্তার ধুলোবালিতে যে হীরা পড়ে থাকে, জহরি ছাড়া তাকে কেউ চেনে না। মাহির হয়তো ভাগ্যগুণে তার পরিচয় ফিরে পেয়েছে, কিন্তু এই সমাজের হাজার হাজার মাহির আজও ফুটপাতে ফুল বিক্রি করে। ভালোবাসা আর একটু মমতা পেলে হয়তো তারাও বদলে দিতে পারত এই পৃথিবী।